আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আমি সৈকত। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার আজকের এই ভিডিওটা হয়তোবা একটু লেন্দি হবে, একটু বড় হবে। কিন্তু তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আশা করি। কারণ আমার এই ভিডিওতে আজকে আমি তোমাদের জন্য একদম বায়োলজির একটা কমপ্লিট গাইডলাইন, কৃষিগুচ্ছের জন্য বায়োলজির কমপ্লিট গাইডলাইন দিব। এখানে আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম টপিক ওয়াইজ দেখাই দিব যে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছিল এবং টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে আসলেই আমাদের এখন কোন টপিক পড়া উচিত। যেহেতু আমাদের কৃষি গুচ্ছের আর হয়তোবা বেশি সময় নাই, এখনো ডেট দেয় নাই, কয়েকদিন পরেই দিয়ে দিবে আশা করি। তারপর আমরা বুঝতে পারতেছি যে আমাদের বেশি সময় নাই, অর্থাৎ এই সময় আমাদের ভাই একদম প্রিসাইসলি পড়াশোনা করা উচিত। মানে একদম তোমার একদম যতটুকু পড়া দরকার ততটুকুই পড়া উচিত, আজে বাজে কোনো কিছু পড়ার কিন্তু আমাদের সময় নাই ভাইয়া। সুতরাং আমার এই ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব একদম দেখাই দিব যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসে বেশি। তাহলে তোমরা যখন বই পড়বা একদম সেই টপিকটাই একদম ভালো করে পড়বা। হ্যাঁ, অন্যান্য টপিকও তোমরা দেখবা, কিন্তু যখন ওই টপিকটা পড়বা একদম ভালোভাবে পড়বা। কারণ সেই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আসো আমরা বা কৃষিগুচ্ছের মানবন্টন নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পারতেছো এখানে কৃষিগুচ্ছ 100 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে তোমার জীববিজ্ঞানে 30 মার্ক, রসায়নে 20 মার্ক, পদার্থবিজ্ঞানে 20 মার্ক, উচ্চতর গণিতে 20 মার্ক এবং ইংরেজিতে থাকে 10 মার্ক। এই যে জীববিজ্ঞানের আমরা জানি যে দুইটা অংশ আছে। হুম, জীববিজ্ঞানের দুইটা অংশ, একটা বোটানি আর একটা থাকে তোমার জুলজি। বোটানিতে অন্যান্য জায়গায় তোমার ধরো বোটানি জুলজি একটু পার্থক্য করলেও কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এখান থেকে পার্থক্য করে না। একদম তোমার ধরো যে বোটানি থেকেও তারা 30 মার্কের মধ্যে 15 মার্ক দিবে এবং জুলজিতেও 30 মার্কের মধ্যে 15 মার্ক দিবে। এখন আমি যদি বলি এই বায়োলজির এই 30 মার্কটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আমার লাইফে ঘটে যাওয়া আহ অনেক একটা চার্মিং একটা মোমেন্ট তোমাদের সাথে বলি। হ্যাঁ, আমি মূলত এই বায়োলজিকে বলি একটা গেম চেঞ্জার। বায়োলজি হলো গেম চেঞ্জার। কারণ ভাইয়া এই বায়োলজিকে আমার গেম চেঞ্জার বলার কারণটা এই বায়োলজি আমার ধরো যে ভাই জীবনটা একদম চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এই যে তোমরা জানো আমি কৃষি গুচ্ছে 76তম হয়েছিলাম। হ্যাঁ, তোমরা কি জানো আমি কত মার্ক পাইছিলাম? আমি ভাইয়া মার্ক পাইছিলাম জানো হলো 62.5। 62 পয়েন্ট মার্ক 62.5 মার্ক পাওয়ার পর আমি ধরো যে 76তম হয়েছিলাম, কারণ আমাদের সময় একটু প্রশ্ন কঠিন ছিল। যাই হোক, আমি অন্যান্য যে সাবজেক্ট গুলা যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, হ্যাঁ, সেখানে একটু কম মার্ক পাইলেও কিন্তু আমি বায়োলজিতে একটু ভালো মার্ক পেয়েছিলাম। আমার বায়োলজি প্রিপারেশনটা মোটামুটি অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি বায়োলজিতেই ধরো যে 30 মার্কের মধ্যে আমি পাইছি হইলো তোমার 27.7 পাস। এই 62.5 এর মধ্যে 27.7 পাস, অর্থাৎ মোটামুটি একটা অর্ধেকের মতো নাম্বার আমি কিন্তু বায়োলজিতেই পাইছি। অর্থাৎ আমার এই যে ভালো একটা রেজাল্ট করার একদম মূল কারণ হলো আমি বায়োলজিতে ভালো করছি। হ্যাঁ, কারণ আমাদের বায়োলজির কোশ্চেনটা কিন্তু ভাই অনেক ইজি আসে। বায়োলজির কোশ্চেন এটা তো মেডিকেলের কোশ্চেন না যে অনেক হার্ড করবে বা কয়েকটা বই থেকে কোশ্চেন করবে, তা না। একদম বায়োলজি কোশ্চেন তোমার মেডিকেল বাদে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, বিশেষত কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেখানে কিন্তু অনেক ইজি করা হয় আর কি। হ্যাঁ, যদি একটু পড়াশোনা করো তাহলে তুমি পারবা। ঠিক তেমনি ভাই এখানে বায়োলজিতে আমি তোমার 27.7 পাস পাইছিলাম, যার কারণে কিন্তু ভাই আমি আমি কৃষি গুচ্ছে চান্স পাইছি এবং মোটামুটি একটা ভালো অবস্থানে চান্স পাইছি। তোমরা বুঝতেই পারতেছো যে বায়োলজিটা আসলে, অর্থাৎ জীববিজ্ঞান আসলে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জীববিজ্ঞান অনেক ইম্পর্টেন্ট এবং এই জীববিজ্ঞানকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে। যেহেতু আমরা একটা শেষ সময় আছি, আমাদের কিন্তু ভাই এত কষ্ট করার মতো সময় নাই। হ্যাঁ, কষ্ট করার মতো একটা সময় লাগে, আমাদের এত কষ্ট করার মতো সময় এখনটা এই মুহূর্তে নাই। এবং আমাদের যেটা বিষয় সব থেকে বেশি মাথায় রাখা লাগবে তা হইলো একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক গুলা ধরে ধরে পড়াশোনা করা এবং সেগুলোর যে বোল্ড লাইন আছে, সেগুলো যে দাগানো লাইন আছে, একদম সেগুলো মুখস্থ মতো করে নেওয়া। কারণ প্রশ্ন আসার সম্ভাবনা সেই সব টপিক থেকেই একদম সব থেকে বেশি। টিচারদের একদম পছন্দের টপিক কোনগুলা সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। তোমরা আমার এই ভিডিওতে একটা নোট পাবা, সেই নোটটা আমি আমার ফেসবুক গ্রুপ এডুমেট, আমাদের ডেসক্রিপশন বক্সে এডুমেটের লিংক থাকবে,
তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবা এবং সেই টপিক ওয়াইজ এবং পড়ার সময় যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পাবা সেই টপিকে তোমরা অনেক বেশি ইফোর্ট দিবা, তাহলেই দেখবা যে তোমার প্রিপারেশনটা অনেক গোছালো হচ্ছে এবং তুমি পরীক্ষার হলে মোটামুটি কমন পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। সুতরাং আসো আমরা বেশি কথা না বলে আমরা শুরু করে দিই অধ্যায় ভিত্তিক তোমাদের যে একদম সাজেশনটা আমি দিব সেটা নিয়ে। প্রথমে আমরা আসতেছি কোষ ও এর গঠন। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা সারি আছে, আমাদের সেগুলার কাজ নাই, আমাদের প্রধান কাজ হলো আমাদের এই এগ্রিকালচার। এই এগ্রিকালচার দেখো, কোষ যে টপিকটা, কোষ টপিক থেকে আসছে তোমার 3টা প্রশ্ন। এবার তো কোষতত্ত্ব ও কোষবিদ্যা থেকে কোনো প্রশ্ন আসে নাই, কোষের প্রকারভেদ থেকে আসছে 3টা প্রশ্ন। এরকমই তোমরা দেখতে পারতেছো যে সবগুলা একদম তোমার এখানে 5টা প্রশ্ন আসছে কোষঝিল্লি থেকে, 6টা প্রশ্ন আসছে রাইবোজোম থেকে, একদম 12টা প্রশ্ন আসছে প্লাস্টিড থেকে। বুঝতেই পারতেছো এখানে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আবার এখানে দেখতে পাচ্ছ 7টা কোশ্চেন আসছে নিউক্লিয়াস থেকে, তারপর আবার 12টা কোশ্চেন আসছে ক্রোমোজোম থেকে, এগেইন 13টা কোশ্চেন, ভাবতে পারতেছো 13টা কোশ্চেন, 13টা কোশ্চেন আসছে এই ডিএনএ থেকে। বুঝতেই পারতেছো ডিএনএটা কত 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 বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি তোমাদের টপিকগুলো দাগাই দিলাম এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা যদি এই টপিকগুলো একটু বেশি করে পড়ো, মোটামুটি প্রায় টপিক থেকেই কোশ্চেন আসে। আবার যেমন ধরো তোমার এই টপিকগুলো, অর্থাৎ এই যে টপিকগুলো এখান থেকে কোশ্চেন তুলনামূলক আসে নাই, হ্যাঁ কৃষিগুচ্ছে আসে নাই, মানে এগুলো তোমার টিচারদের একটা অপছন্দের টপিকের মধ্যেই পড়ে। এই টপিকগুলো তোমরা যখন পড়বা একটু মাত্র চোখ বুলাই যাবা, একদম সেইভাবে পড়ার দরকার নেই। কিন্তু এই যে রেড মার্কেট টপিকগুলো, এই টপিকগুলো অনেক ভালোভাবে পড়বা এবং ওখানকার বোল্ড লাইন দাগানো লাইন অনেক বেশি একদম তোমরা ধরো যে মানে একদম করাত্ম করবা, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা পরীক্ষা হলে তোমরা আটকাচ্ছ না। তারপর আবার এখানে কিছু স্টাডি প্যাটার্ন আছে, এগুলো তোমরা দেখে নিও। তারপর আসি কোষ বিভাজনের ক্ষেত্রে, আমাদের টার্গেট এগ্রিকালচার। এগ্রিকালচার ভূমিকা থেকে কোনো প্রশ্ন আসে নাই। এই দেখতে পাচ্ছ 5টা কোশ্চেন আসছে কেরিওকাইনেসিস, শুধুমাত্র কেরিওকাইনেসিস। এই কেরিওকাইনেসিস থেকে 5টা কোশ্চেন আসছে, আবার সাইটোকাইনেসিস থেকে আসছে তোমার 5টা কোশ্চেন। তারপর আবার মায়োসিস 1, এই যে ওখানকার 5টা ধাপ আছে সেখান থেকেই প্রশ্ন আসছে 5টা। এই টপিকগুলোই, এই যে এখানকার মধ্যে 3টা টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমরা আবার মায়োসিসটাও দিতে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট। আবার মাইটোসিস, না না কোষচক্র, সরি, এখানকার মধ্যে কোষচক্র, এটাও ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ ভাই ইম্পর্টেন্ট টপিক গুলো একদম আমরা কিন্তু অনেক ঝাঁকুনিতে পড়তে পারতেছি। এই যে এতগুলা টপিক আছে আমাদের সব পড়া লাগতেছে না, তবুও তোমরা পড়বা, অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, পড়বা, কিন্তু এই যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আসবে এগুলো পড়ার সময় অনেক বেশি মনোযোগ দিয়ে পড়বা এবং একদম ছোটস্থ মুখস্থ করার চেষ্টা করবা। হ্যাঁ, আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার অণুজীব, আমাদের টার্গেট এগ্রিকালচার। হ্যাঁ, অণুজীব চ্যাপ্টারটা কিন্তু অনেক একটু বড়, তারপরেও আমরা এখানে যদি একটু প্রিসাইসলি ভাবে চিন্তা করি, আমাদের সাজেশনটা যদি একটু দেখি, যদিও এটা আমাদের সাজেশন না, এই সাজেশনটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে গঠন ও প্রকারভেদ থেকে দেখতে পাচ্ছ যে 4টা কোশ্চেন আসছে। হ্যাঁ, তাছাড়া এই তোমার জাহাঙ্গীরনগর মেডিকেল ডেন্টালের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপর চিটাগাং ইউনিভার্সিটি, ওটার জন্য অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। তারপর ধরো যে এই যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকেই আসছে তোমার 7টা কোশ্চেন। ভাবা যায় 7টা কোশ্চেন আসছে তোমার ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকে। তারপর এখানে দেখতে পারতেছো আবার এই যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এইখান থেকেও আসছে 8টা কোশ্চেন। হ্যাঁ ভাই, এখানে কিন্তু তোমার মোটামুটি 3 লাইনের একটা 3 পৃষ্ঠার একটা পড়া, সেইখান থেকে মোটামুটি প্রশ্ন আসছে 15টা। তাহলে বুঝতেই পারতেছো এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাই কিন্তু হলো তোমার এই যে এই 2টা টপিক। হ্যাঁ, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। তোমরা দেখতেই পারতেছো, তোমরা এখন আশা করি বুঝতে পারতেছো তোমার কোন জায়গাটা সব থেকে বেশি পড়া উচিত। তোমরা এতটাও ছোট না, এতটাও বাচ্চা না যে একদম সবকিছু খোলাসা করে দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারতেছো। আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার নগ্নবীজি আবৃতবীজি, আমাদের টার্গেট এগ্রিকালচার। এখানকার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক দেখতে পাচ্ছি আমরা, 5টা কোশ্চেন আসছিল। এই যে সাইকাসের গঠন, মূল, কাণ্ড, পাতা, ফান্ডের সাথে সদৃশ্য, বলতে সাইকাস টপিক থেকে। হ্যাঁ, বলতে
সাইকাস টপিক থেকে 5টা কোশ্চেন আসছে। তারপর দেখো আবার আবৃত বীজবিদ্যুতের এই যে বৈশিষ্ট্য, হ্যাঁ, আবৃত বীজবিদ্যুতের বৈশিষ্ট্য একটা চার্ট আছে বা একটা তোমার ছক আছে বা একটা লাইন, সেখান থেকে প্রশ্ন আসছে 5টা। তারপর আবৃত বীজবিদ্যুতের স্বভাব, মূল কাণ্ড ও পত্রফলক, হ্যাঁ, কয়েকটা মাত্র লাইন, সেখান থেকে প্রশ্ন হচ্ছে 8টা। তারপর একদম সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের এই পুষ্পবিন্যাস, এস্টিভেশন এবং প্রেজেন্টেশন, সেখান থেকে প্রশ্ন আসছে ভাই 14টা, চিন্তা করা যায়। আর তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ফুল ফল, মাত্র 2টা টপিক। এই মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসছে 10টা প্রশ্ন আসছে মাত্র 2টা টপিক থেকে। তোমার চিন্তা করো মানে কত বেশি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, আমরা জানি ভাই নগ্নবীজে আবৃত বীজের অধ্যায়ে কিন্তু অনেক টপিক আছে, অনেক অনেক বেশি ইনফো আছে। আমরা কিন্তু ইনফো গুলো অনেক প্রিসাইসলি পড়াশোনা করতে পারি, আমরা অনেক ছোট করে পড়াশোনা করতে পারি। এই যে টপিক গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু ভাই আমরা পড়াশোনাগুলোকে ছোট করতে পারতেছি। একদম আমাদের কি কি পড়াশোনা করা লাগবে আমরা সবগুলো বুঝতে পারতেছি। আশা করি তোমরা সেভাবে পড়াশোনা করবা। তারপর আসতেছি তোমার এটা এক্সট্রা সিলেবাস, আমাদের এক্সট্রা সিলেবাস কিন্তু পড়া কোনোভাবে লাগবে না, হ্যাঁ, আমাদের এক্সট্রা সিলেবাস একদম বাদ। তারপরে এই যে তোমার পোয়াসি গোত্রের ভূমিকা, শনাক্তকারী ও সাধারণ বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন আসছে 7টা। এটা মানে একটা হিউজ ইম্পর্টেন্ট টপিক। তারপর দেখতে পাচ্ছ এই এক্সট্রা আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ভূমিকা ও বৈশিষ্ট্য, এটা 9টা প্রশ্ন আসছে, গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এক্সট্রা আমরা পড়বো না, ক্যান্সেল। তারপর যে মালভেসি গোত্রের ভূমিকা, শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন আসছে 5টা। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর আমি যে দাগা দিলাম টপিক গুলা, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এর থেকে ইম্পর্টেন্ট টপিক তোমার নগ্নবীজে আবৃত বীজে হয় না, এবং টিচারদের সব থেকে পছন্দের টপিক। আসলে আমাদের পরবর্তী চ্যাপ্টার নাম হলো টিস্যু ও টিস্যু তন্ত্র। আমাদের টার্গেট এগ্রিকালচার। এখানে দেখতে পারতেছো 5টা প্রশ্ন আসছে কোন টপিক থেকে, এই যে এপিডার্মাল টিস্যু তন্ত্র, মাত্র একটা টপিক থেকে এপিডার্মাল টিস্যু তন্ত্র, সেখান থেকে প্রশ্ন আসছে 5টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে প্রশ্ন আসছে 10টা ভাই, একটা টপিক থেকে 10টা প্রশ্ন, মানে তোমার গুরুত্বটা বুঝতে পারতেছো যে কত গুরুত্বপূর্ণ টপিকটা। তার উপর আবার ভাস্কুলার টিস্যু তন্ত্র থেকে প্রশ্ন আসছে ভাই 11টা, শুধুমাত্র কৃষি গুচ্ছই না, তোমরা দেখতে পাচ্তেছো সিইউ, আরইউ, জেইউ, ডিইউ, বিশেষত জেইউ অনেক অনেক বেশি রিপিট করে এই টপিক থেকে প্রশ্ন। হ্যাঁ, এগ্রিকালচারে কিন্তু হিউজ রিপিট হয়েছে এই টপিক থেকে প্রশ্ন। এই টপিকগুলা তোমরা অনেক ভালোভাবে পড়বা, বুঝছো, বুঝতেই পারতেছো যে আসলে তোমাদের কি পড়া লাগবে। আমাদের এই নোটটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের ইডুমেট ফেসবুক গ্রুপে দিয়ে দিব, তোমরা সেইখান থেকে কালেক্ট করবা। ডিসক্রিপশন বক্সে আমাদের ইডুমেট ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে। ওকে, আসো আমাদের পরবর্তী চ্যাপ্টার উদ্ভিদ শারীরিক তত্ত্ব। যেহেতু তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, কৃষি বিশ্ববিদ্যালয় মূলত তোমার এই যে উদ্ভিদ প্রাণী এগুলা নিয়ে কিন্তু গবেষণা করে। টিচারদের জন্য এই উদ্ভিদ শারীরিক তত্ত্ব অধ্যায়টা কিন্তু অনেক পছন্দের একটি অধ্যায়। আমরা তো ক্লাস করি, আমরা বুঝি যে আসলেই তাদের কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই অধ্যায়গুলা। তাদের অনেক পছন্দের অধ্যায় হলো উদ্ভিদ শারীরিক তত্ত্ব। তারপর কোষ রসায়নও অনেক পছন্দের অধ্যায়, যেহেতু কোষ রসায়নটা আপাতত আমাদের সিলেবাসে নাই, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, হ্যাঁ, কিন্তু উদ্ভিদ শারীরিক তত্ত্ব থেকে প্রশ্ন আসবেই। টিচারদের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক 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 বেশি পছন্দের একটা চ্যাপ্টার হলো উদ্ভিদ শারীরিক তত্ত্ব। আমাদের এখানে টার্গেট হলো এগ্রিকালচার। দেখতে পাচ্ছ তোমার খনিজ লবণ পরিশোষণ এবং মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, সেখান থেকে প্রশ্ন আসছে 3টা। হ্যাঁ, শুধুমাত্র 2-1টা পেজের ব্যাপার, সেখান থেকে তোমরা পড়লে প্রশ্ন কমন পাবো 3টা। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ প্রশোধনের উপকারিতা এবং অপকারিতা, আর যে প্রশোধন রিলেটেড যে শব্দগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসছে 4টা। মাত্র ভাই একটা চার্টের ব্যাপার কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র একটা পেজের কয়েকটা লাইনের ব্যাপার, সেখান থেকে প্রশ্ন আসছে 4টা। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন আসছে সে একদম 17টা। গত যত কৃষি গুচ্ছ পরীক্ষা আসে সেখান থেকে প্রশ্ন আসছে 17বার প্রশ্ন আসছে ভাই। সেই টপিকটা হলো আমাদের সালোক সংশ্লেষণ। হ্যাঁ, এই সালোক সংশ্লেষণ টপিকটা থেকেই 17 বার প্রশ্ন আসছে, 17বার প্রশ্ন। তাহলে বুঝতেই পারতেছো তো কতটা ইম্পর্টেন্ট। পড়ার সময় এই টপিকগুলো অবশ্যই বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমরা পড়বা আশা করি। এর পরবর্তী টপিক যে প্রশোধনের তোমার আলোক নির্ভর পর্যায়, সেখান থেকে প্রশ্ন আসছে 4টা। তারপর আলোক নিরপেক্ষ পর্যায়ের C3 সাইকেল, সেখান থেকে প্রশ্ন আসছে 4টা।
তার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি যে তোমার সালোক সংশ্লেষণের যে লিমিটিং ফ্যাক্টর প্রভাবক, সেখান থেকে প্রশ্ন আসছে 5 বার। সুতরাং এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর দেখতে পারতেছো যে শ্বসনের হার, অবাধ শোষণ, এগুলা তারপর যে সবাদ শোষণ, সবাদ শোষণ টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সবাদ শোষণ বলতে শ্বসনটাই অনেক ইম্পর্টেন্ট। সেখান থেকে এই তোমার সবাদ শোষণের তৃতীয় ধাপ থেকে প্রশ্ন আসছে 5টা। টপিকটা অনেক ইম্পর্টেন্ট, পড়বা অনেক ভালো করে। এর পরবর্তীতে আমাদের পরবর্তী চ্যাপ্টার জীব প্রযুক্তি। আমাদের টার্গেট এগ্রিকালচার। জীব প্রযুক্তি ভাই আমি তো আগে বলছি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়। হ্যাঁ, তোমার কৃষি রিলেটেড গবেষণা হয়। এই জীব প্রযুক্তি চ্যাপ্টারটা গবেষণামূলক চ্যাপ্টার। হ্যাঁ, এখানে কিন্তু গবেষণা নিয়ে মূলত লেখালেখি করা হয়েছে। টিচারদের কিন্তু অনেক পছন্দের। দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে প্রশ্ন আসছে, অনেক, এখান থেকে দেখা যায় অনেক অনেক প্রশ্ন আসছে। তার মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি তা হলো উদ্ভিদের টিস্যু কালচারের, সেখান থেকে যদি ভাগ করি, ভূমিকা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ, প্রকারভেদ এবং ধাপ, মাত্র ভাই 1 থেকে 1.5 পেজের ব্যাপার। এই 1 থেকে 1.5 পেজ যদি আমরা ভালোভাবে পড়ো ভাই, আমাদের সেখান থেকে প্রশ্ন আসছে 8টা। চিন্তা করো, 8 বার প্রশ্ন আসছে এই মাত্র কয়েকটা লাইন থেকেই। বুঝো ভাই কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এই যে প্লাজমিড, তারপরে যদি তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়ো, সেখানকার মাত্র এই যে প্লাজমিড টপিক থেকে প্রশ্ন আসছে 5 বার। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট? 5 বার প্রশ্ন আসছে মাত্র প্লাজমিড থেকেই। তারপরে তোমার ধাপসমূহ, ধাপসমূহের নামগুলো হ্যান ত্যান, সেগুলো থেকে প্রশ্ন আসছে 7 বার। মানে কত লেভেলের ইম্পর্টেন্ট। এর উপর কোনো ইম্পর্টেন্ট হয় যে কয়েকটা লাইন পরেই ভাই তুমি প্রশ্নটা চান্স পাওয়ার, বলতে তোমার কমন পাওয়ার এত বড় একটা পসিবিলিটি বেড়ে যাচ্ছে। তারপরে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ, সেখান থেকে প্রশ্ন আসছে 4 বার। বুঝতে পারতেছো কত কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু এর মাধ্যমে আমাদের বোটানি অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়গুলোর অ্যানালাইসিস শেষ করলাম। এর পরবর্তীতে আমরা আসি তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুলজির প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমাদের টার্গেট এগ্রিকালচার। এখানে তোমরা একটু মনোযোগ দিলেই দেখতে পারতেছো যে প্রাণীর বিভিন্নতা মানে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। হ্যাঁ, বিশেষত এই যে প্রতিসাম্য ও সিলোম, সেখান থেকে প্রশ্ন আসছে 7 বার। ভাই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলা যেগুলো আছে মাত্র কয়েকটা তোমার ধরো যে একটু বোল্ড লাইন আছে ওখানে, আর ওখানকার যে উদাহরণগুলো আছে ভাই সেখান থেকে প্রশ্ন আসছে 7টা। হ্যাঁ, ওই টপিকটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওখান থেকে কিন্তু প্রশ্ন আসাটাই স্বাভাবিক, না আসাটাই অস্বাভাবিক। তারপরে দেখতে পাচ্তেছো যে প্রাণী জগতের, কালার চেঞ্জ করি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর নীতি ও প্রয়োজনীয়তা, সেখান থেকে প্রশ্ন আসছে 6 বার। শুধুমাত্র এগ্রিকালচার না, দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা। তারপরে সব থেকে বেশি যে পর্বগুলোর মধ্যে প্রশ্ন আসছে তা হলো আমাদের অ্যানেলিডা পর্ব। অ্যানেলিডা পর্ব থেকে প্রশ্ন হচ্ছে 7টা। হ্যাঁ, অ্যানেলিডা পর্বের যে বৈশিষ্ট্যগুলা, সেখান থেকে প্রশ্ন আসছে ভাই 7টা। অ্যানেলিডা পর্বের উদাহরণ কোন প্রাণী, সেখান থেকে প্রশ্ন আসছে 7টা। চিন্তা করা যায় কতটা ইম্পর্টেন্ট। সুতরাং অন্যান্য পর্ব থেকে অ্যানেলিডা পর্বটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন পড়বো, বই পড়বো, তখন এই অ্যানেলিডাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো আশা করি। তারপর আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা থেকে প্রশ্ন হচ্ছে 5 বার, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা দেখি, যদি তোমরা দেখো এই কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা যে উপপর্ব, সেখান থেকে প্রশ্ন আসছে ভাই 13 বার। কতটা ইম্পর্টেন্ট হলে ভাই 13টা প্রশ্ন আসতে পারে, চিন্তা করো। আশা করি বুঝতে পারতেছো ভাই কতটা ইম্পর্টেন্ট টপিক গুলা। আমাদের পরবর্তী চ্যাপ্টার প্রাণীর পরিচিতি। আমাদের টার্গেট এগ্রিকালচার। দেখতে পারতেছো এখানে 5টা প্রশ্ন আসছে। হাইড্রায়ের নিডোসাইটের গঠন, নেমাটোসিস্টের প্রকারভেদ এবং নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল। ইন যে নিডোসাইট বা নেমাটোসিস্ট, সেই টপিক থেকে প্রশ্ন আসছে 5 বার। হাইড্রাতে কিন্তু ভাইয়া হাইড্রা, রুই মাছ, তারপর ঘাসফড়িং, অনেক হিজিবিজি তথ্য। হ্যাঁ, সেখান থেকে আমরা যদি প্রিসাইজলি পড়ি, এই যে নিডোসাইট বা নেমাটোসিস্ট, সেখান থেকে প্রশ্ন আসছে 5টা। অর্থাৎ
হাইড্রার মধ্যে এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে যেটা ইম্পর্টেন্ট তাহলে যে হাইড্রার জনন, উৎপত্তি, সম্বন্ধন এবং মিথদেবিতা, সেখান থেকে প্রশ্ন আসছে চারটা প্রশ্ন আসছে। সুতরাং এই দুটা পয়েন্ট, এই দুটা টপিক হাইড্রার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর যদি দেখি ঘাসফড়িং, সেখান থেকে প্রশ্ন মোটামুটি আসে নাই, আসছে কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট না। যে যে প্রশ্নগুলো আসছে তোমরা দেখে নিবা এবং টপিকগুলো একটু চোখ বুলাই নিবা। তারপর দেখতে পাচ্ছ রুই মাছ। রুই মাছ তোমার প্রত্যেকটা থেকেই মোটামুটি প্রশ্ন আসছে, এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসছে। এগুলো মাঝারি লেভেলের ইম্পর্টেন্ট, তোমার পড়বা, এগুলো একটু দেখবা। তার পরবর্তী চ্যাপ্টার আমাদের পরিপাক শোষণ। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এগ্রিকালচার। পরিপাক শোষণে কিন্তু অনেকগুলো টপিক আছে, চ্যাপ্টারটা মোটামুটি বড়। আমরা যদি এখানে তোমার টপিকগুলো সিলেক্ট করে পড়তে পারি তাহলে কিন্তু অনেক ভালোভাবে পড়তে পারবো। তোমরা দেখতে পারতেছো অনেকগুলো টপিক এবং কোন টপিক থেকে প্রশ্ন কিরকম আসছে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাক, সেইখান থেকে প্রশ্ন আসছে ভাই তোমার 8 বার প্রশ্ন আসছে। একমাত্র ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক থেকে প্রশ্ন আসছে 8 বার। ইভেন পরিপাক গ্রন্থির, হ্যাঁ পরিপাক গ্রন্থি অনেক ইম্পর্টেন্ট, সবগুলো পরিপাক গ্রন্থি অনেক ইম্পর্টেন্ট। লালা গ্রন্থি থেকে প্রশ্ন আসছে ভাই, লালা গ্রন্থি থেকে 5 বার প্রশ্ন আসছে, চিন্তা করা যায়। তারপর এই যকৃৎ থেকে প্রশ্ন আসছে 9 বার। ইভেন তারপর অগ্নাশয় থেকে প্রশ্ন আসছে 10 বার ভাই, 10 বার। চিন্তা করো এই তাহলে পরিপাক গ্রন্থিটা এই কত বেশি ইম্পর্টেন্ট। এটা তো 7 স্টার টপিক। পরিপাক হয় তোমার পরিপাক গ্রন্থির মাধ্যমে, পরিপাক গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন, তারপর এনজাইম, সেগুলো থেকে। তাহলে বুঝতে পারো যে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা পড়াশোনার সময় এই ইম্পর্টেন্স দিয়ে কিন্তু পড়াশোনা করবো, তাহলেই দেখবো যে পড়াশোনাটা আমাদের অনেক ভালোভাবে হচ্ছে এবং পরীক্ষার হলে কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী চ্যাপ্টার রক্ত ও সংবহন। এটা ভাই এইচএসসি থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে অন্যান্য যে কোনো পরীক্ষা, বাংলাদেশে যত পরীক্ষা আছে সবখানেই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সবখানেই এখান থেকে প্রশ্ন আসবে এবং আসবেই। এখান থেকে প্রশ্ন আসলে কিছুই নাই। হ্যাঁ, কিন্তু এখানেও অনেক অনেক টপিক আছে এবং আমরা চাইলে সেই টপিকগুলো কিন্তু অনেক ছোট করে নিতে পারি। হ্যাঁ, টপিকের লিস্টটা অনেক ছোট করতে পারি। দেখতে পাচ্তেছো এই যে একমাত্র তোমার লোহিত কণিকার থেকেই প্রশ্ন আসছে 10 বার। তোমরা যারা বই পড়ছো লোহিত কণিকা সম্পর্কে অনেক বেশি দেওয়া আছে, শুধুমাত্র ভাই তোমার কত 1 থেকে 1.5 পেজ, 1.5 পেজও মনে হয় হবে না। লোহিত কণিকার বৈশিষ্ট্য যেগুলো আছে ভাই সেগুলা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। তোমরা যদি কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংক দেখো, দেখবা যে ভাই এইখান থেকেই তোমার অনেক কোশ্চেন রিপিট হয়েছে। হ্যাঁ, একদম মানে সেম টপিক থেকেই প্রশ্ন আসতেইছে। আমরা কিন্তু টপিকগুলো তোমাদের এখানে ধরাই দিচ্ছি, একদম ধরাই দিচ্ছি যে কোন টপিকগুলো তোমরা অনেক ভালোভাবে পড়বা। তারপর দেখতে পাচ্ছ ভাই শ্বেত রক্তকণিকা থেকে প্রশ্ন হচ্ছে 8 বার। আমরা যে বিভিন্ন টাইপের শ্বেত রক্তকণিকা পড়ছি, বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজ, সেগুলো থেকে প্রশ্ন আসছে 8 বার। প্রশ্ন ব্যাংক খুললেই বুঝতে পারবা যে আসলে শ্বেত রক্তকণিকা থেকে কিরকম প্রশ্ন আসে এবং তোমার বই পড়ার সময় কোন জিনিসটা তোমার বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার সেটা আসলে বুঝতে পারবা। তোমাদের পরিশ্রমকে আমরা সহজ করে দেওয়ার জন্য এখানে টপিকগুলো দেখাই দিচ্ছি। তার পরবর্তীতে দেখতে পারতেছো হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড টপিকটা, হৃৎপিণ্ডের আবরণ, হ্যান ত্যান সবকিছু মিলে প্রশ্ন আসছে ভাই 9 বার। হ্যাঁ, হৃৎপিণ্ড থেকে, শুধুমাত্র হৃৎপিণ্ড একটা সিঙ্গেল টপিক, সেখান থেকে প্রশ্ন আসছে ভাই 9 বার। তারপর রক্ত সঞ্চালন, রক্ত সংবহন, সেখান থেকে প্রশ্ন আসছে 6 বার। সুতরাং ইম্পর্টেন্ট টপিক গুলা বুঝতে পারতেছো। আমাদের পরবর্তী চ্যাপ্টার শ্বসন ও শ্বাসক্রিয়া। আমাদের টার্গেট কি জানো? আমাদের টার্গেট এগ্রিকালচার। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই। তারপরে ওই অ্যালভিওলাস টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট এখানকার। এটা অধ্যায় পড়ার সময় তোমরা অনেক বেশি সময় দিবা না আশা করি। মোটামুটি একদম দেখে যাবা। একদম উপরের লাইনগুলা, একদম বেশি ভেতর থেকে পড়ার এই অধ্যায়টা পড়ার দরকার নাই, যেহেতু দেখতে পাচ্ছ এখানে তোমার প্রশ্ন তেমন একটা আসেনি এবং আসলে ওই অ্যালভিওলাস থেকেই একটু আসছে। তাছাড়া এখানে তোমার একটা করে আসলে ব্যাপার না। এই টপিকটা তোমরা একটু দেখবা এবং অধ্যায়টা অত বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই, এখানে তোমার সময় অনেক কম কাটাবো। এখন মনে রাখবা যে তোমার সময়ের অনেক দাম আছে। তোমাদের প্রতিটা সেকেন্ড পড়াশোনা করার যে সময়টা তোমরা ব্যয় করো অনেক ইম্পর্টেন্ট। আজে বাজে পড়াশোনা করার এখন কোনো সময় নেই, অনেক প্রিসাইসলি পড়াশোনা করতে হবে। আমাদের পরবর্তী চ্যাপ্টার চলন ও অঙ্গ চালনা।
হ্যাঁ, আমাদের যারা ভাই আমরা ডিভিএমএ পড়ি, হুম, ডিভিএমএ পড়ি অর্থাৎ ডাক্তার অফ ভেটেরিনারি মেডিসিন, আমরা কিন্তু ভাইয়া মানুষ বাদে পৃথিবীতে যত সকল প্রাণী আছে, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক থেকে শুরু করে যত কিছু আছে, গরু, ছাগল, মুরগি, যত কিছু আছে সবগুলো নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করা লাগে। হুম, আমাদের কিন্তু চাকরির একটা হিউজ লেভেলের একটা তোমার ধরো সম্ভাবনা আছে। আমাদের এইখানে বুঝছো, আমাদের ধরো যে 2 বছর আমাদের প্রাণীদের হাড়-হাড্ডি নিয়েই পড়াশোনা করা লাগতেছে, এবং আর পরবর্তীতে আরো বেশি পড়াশোনা করা লাগবে এই প্রাণীর চলন ও অঙ্গ চালনা। অর্থাৎ আমাদের টিচাররা কিন্তু জানে, আমাদের ধরো যে ভাল্লুকের সাথে কিন্তু মানুষের বা গরিলার সাথে মানুষের মোটামুটি অনেক মিল আছে। হুম, তারপর সিম্পাজির সাথে মানুষের অনেক মিল আছে। সুতরাং টিচারদের কিন্তু পছন্দের অধ্যায়ের মধ্যে এই চলন ও অঙ্গ চালনা একটা পড়ে। কারণ তারা ধরো যে এই সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে, এবং আমরা মানুষ স্বভাবতই এরকম, যারা যেই বিষয়ে আমরা বেশি জ্ঞান রাখি সেই বিষয়ে আমরা ভাইয়া মাস্টারিগিরি বেশি দেখাই, হ্যাঁ, সেই বিষয়ে আমাদের পোদ্দারিগিরি বেশি থাকে। এই অধ্যায়টাও কিন্তু টিচারদের অনেক পছন্দের একটা অধ্যায়। এবং এখানে যদি আমরা টপিক বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো আমাদের টার্গেট হলো এগ্রিকালচার। এই যে তোমার কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ সেখান থেকেই প্রশ্ন আসছে 17টা। চিন্তা করা যায় 17টা, তোমরা কল্পনা করতে পারো 17টা প্রশ্ন কতগুলা? একমাত্র একটা টপিক থেকেই কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, সেখান থেকে প্রশ্ন আসছে 17 বার, 17 বার। এবং এই অধ্যায়ের মধ্যে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। তোমরা বাকি যে টপিক গুলো আছে ওগুলা টপিকও দেখবা, কিন্তু কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ যে টপিকটা, অর্থাৎ যে কয়েকটা পেজ আছে এই সম্পর্কে, যে কয়েকটা পেজ এই কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগের আওতায় পড়ে, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সেখানকার বোল্ড লাইন তোমরা একদম ছোটস্থ মুখস্থ করে নিবা, যেন সেখান থেকে প্রশ্ন আসলে মিস না হয়। প্রশ্ন কিন্তু ভাইয়া তোমাদের জানার বাইরে কখনোই আসবে না, তোমাদের জানার ভিতরেই আসবে। টিচাররা জানে আসলে তোমাদের কিরকম প্রশ্ন দিলে তোমরা পারবা। হুম, সুতরাং এখানে ভয় খাওয়ার কিছুই নাই, এবং এই টপিকটা তোমরা অনেক 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 বেশি ইম্পর্টেন্স দিবা। হ্যাঁ, আমাদের পরবর্তী চ্যাপ্টার জিনতত্ত্ব ও বিবর্তন। এই কথাটা আবারও বলা লাগতেছে যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে টিচাররা মূলত তোমার গবেষণা করে, এবং জিনতত্ত্ব গবেষণা করার জন্য অনেক মানে হিউজ একটা ধরো যে জায়গা, হ্যাঁ, এখানে কিন্তু অনেক 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 বেশি গবেষণার একটা চান্স আছে। টিচারদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং পছন্দের একটি অধ্যায়, কারণ তারা এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানে। এবং আমি আগেই বলছি, যারা যেই বিষয়ে বেশি জানে তারা সেই বিষয়ে বেশি পোদ্দারিগিরি দেখানোর চেষ্টা করে। সুতরাং এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, শিওর থাকো, ইনশাল্লাহ আসবে। আমি শিওর বলতেছি না, ইনশাল্লাহ আসবে, আল্লাহ চাইলে অবশ্যই হবে। এখানকার মধ্যে যদি আমরা দেখি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিকটা হলো তোমার এই যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ, সেখান থেকে প্রশ্ন আসছে 11টা। এই যে ব্যতিক্রম সমূহের যে তোমার অনুপাতগুলা, অনুপাতগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যতিক্রম সমূহের মধ্যে যে অনুপাত, সেগুলা থেকেই তোমার সব থেকে বেশি প্রশ্ন আসছে। তার পরবর্তী যদি আমরা দেখি, সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হলো বিবর্তন। বিবর্তন কিন্তু আমাদের শর্ট সিলেবাস, আমাদের বিবর্তন পড়া লাগবে না, সুতরাং এই টপিকটা আমরা বাদ দিতে পারি, টপিক ক্যান্সেল, একদম ক্যান্সেল। তারপর যদি ইম্পর্টেন্সের দিক থেকে দেখি, তোমার এই যে এবিও ব্লাড গ্রুপ, 6টা প্রশ্ন আসছে, যে কোন রক্ত থাকলে কোন রক্ত দিতে পারবো না পারবো, তারপর আবার ধরো যে রক্ত হওয়ার সম্ভাবনা, তারপর আবার তোমার আরএইচ ফ্যাক্টর, হ্যান ত্যান, সেগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে মূলত। এবি ব্লাড গ্রুপ পড়লেই আমরা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার পরবর্তীতে যে মেন্ডেলের সূত্র, সেখান থেকে প্রশ্ন আসছে 5টা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া যে এই যে মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সময়, সরি, মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ, সেখান থেকেই আহ বেশিরভাগ প্রশ্ন আসছে। সুতরাং এই সূত্রের যে অনুপাতগুলো, যে উদাহরণগুলো, সেগুলো অনেক ভালোভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ দেখছো তুমি পরীক্ষা হলে কমন পেয়ে গেছো। আমাদের কিন্তু সাজেশনটা মোটামুটি দেওয়া শেষ। আমি আগেও বলছি, আবারও বলি, বায়োলজি কিন্তু গেম চেঞ্জার। হ্যাঁ, যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এখানে বায়োলজির উপরেই, প্রাণীদের উপরেই, গাছপালাদের উপরেই আমাদের রিসার্চ। সুতরাং বায়োলজি ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, দুটাই অনেক ইম্পর্টেন্ট।
তাই এখান থেকে বেশি প্রশ্ন হবে। এখান থেকে 30 মার্কের প্রশ্ন হবে তোমাদের জন্য, এবং টিচারদের পছন্দের টপিকগুলা হয়তোবা তুমি বুঝতে পারছো। পড়াশোনার সময় যদি তুমি এই সাজেশনটা যদি অ্যাপ্লাই করো, পড়াশোনার সময় আমাদের সাজেশনের দাগায়ত টপিকগুলা, তারপর তোমার চোখে পড়া যে ইম্পর্টেন্ট টপিকগুলা যদি তুমি অনেক ভালোভাবে পড়ো, তুমি দেখবা যে পরীক্ষার হলে তুমি ভাই কমন পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। এবং তোমার পড়াশোনাটা কিন্তু অনেক ছোট করে ফেলা যাচ্ছে। হ্যাঁ, আমাদের সবকিছু পড়া লাগতেছে না। যদিও আমি তোমাকে বলবো পার্সোনালি, সবকিছু প্রথমে তুমি পড়বা, অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না। হ্যাঁ, তুমি প্রথমে পড়বা, কিন্তু যখন এই টপিকগুলো আসবে, আমাদের এই টপিকগুলো আসবে, তখন একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, যেন এই টপিকগুলো থেকে কোনো প্রশ্ন আসলে তোমার মিস না হয়। হ্যাঁ, তুমি কিন্তু অনেক ভর্তি পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলছো, তুমি জানো আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে, এবং এই টপিকগুলো যখন পড়বা তুমি সেখান থেকে বুঝতে পারবা যে আসলে কিরকম টপিক আসতে পারে। সুতরাং আশা করি তুমি আমাদের এই সাজেশনটা অ্যাপ্লাই করবা নিজের পড়াশোনার সময়, এবং ভর্তি যুদ্ধে সবার থেকে কয়েক ধাপ আগায় থাকবা। যদি ভাই আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের এই নোটটা তোমরা পেয়ে যাবা আমাদের ইডুমেট চ্যানেলে, ইডুমেট ফেসবুক গ্রুপ। এটার লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমরা যুক্ত হলেই আহ, আমাদের এই নোটটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করো, সবাই আমাদের জন্য দোয়া করিও। আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।